নিরাপত্তার অভাব এবং প্রশাসনিক অসহযোগিতার কারণে দেশে বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন অনিবাসী বাংলাদেশিরা। উৎসাহিত করতে উদ্যোগ গ্রহণের তাগিদ। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপিন্সের সিনেটে চলছে তৃতীয় দফা শুনানি। জড়িত থাকতে পারে আরও দুই ব্যবসায়ী, বললেন কিম অং। কাল উদ্বোধন হচ্ছে মগবাজার মৌচাক ফ্লাইওভারের তেজগাঁও হলি ফ্যামিলি অংশ। পুরো প্রকল্পের কাজ শেষ হবে আগামী বছরের জুলাইয়ে, জানিয়েছেন সংশ্লিষ্টরা। এবং চট্টগ্রামের ফুটপাত দখলমুক্ত করার সিদ্ধান্ত সিটি কর্পোরেশনের। নির্ধারিত স্থানে কেনাবেচা করতে পারবে হকাররা। উচ্ছেদের আগেই পুনর্বাসনের দাবি তাদের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ রাজু। দর্শক, অর্থ বাণিজ্যের অন্যান্য খবরের সঙ্গে আজ আমরা কথা বলবো দেশের বিনিয়োগ পরিস্থিতি নিয়ে। আর এ নিয়ে কথা বলতে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের সিনিয়র ভাইস চেয়ারম্যান ATM ডব্লিউ সাদ গাজী। জনাব ডব্লিউ সাদ গাজী, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আপনার সঙ্গে আমরা কথা বলবো, তার আগে আমাদের হাতে আরো কিছু খবর আছে, আমরা দর্শকদের জানিয়ে আপনার কাছে আমরা ফিরবো। আপনি আমাদের সঙ্গেই থাকুন ইনশাআল্লাহ। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনা তদন্তে ফিলিপিন্সে সিনেট ব্লু রিবন কমিটির তৃতীয় দফা শুনানি চলছে। এতে অর্থ পাচারে অভিযুক্ত চীনা ব্যবসায়ী কিম অং এবং উইলিয়াম সো গোকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে সিনেট কমিটি। আর জিজ্ঞাসাবাদে রিজার্ভের অর্থ আরসিবিসি হয়ে কিভাবে দেশের ক্যাসিনোগুলোতে স্থানান্তর হলো সে বিষয়ে কিম অং বিস্তারিত তথ্য দেবেন বলেও প্রত্যাশা সিনেটের। শুনানিতে পাচার হওয়া অর্থ উইলিয়াম গোর অ্যাকাউন্টে স্থানান্তরের বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে। এদিকে সোমবার কিম অং ফিলিপিন্সের সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, অর্থ পাচার কেলেঙ্কারির সঙ্গে দুইজন ব্যবসায়ী জড়িত থাকতে পারে। তাদের নাম প্রকাশ না করলেও তারা সরকার সংশ্লিষ্ট কেউ নন বলে নিশ্চিত করেছেন তিনি। এদিকে শারীরিক অসুস্থতার কারণে আরসিবিসির জুপিটার শাখার ব্যবস্থাপক মায়া দেগুইতো আজ সিনেট শুনানিতে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন তার আইনজীবী। এর আগে কিম অং এর নির্দেশে অর্থ পাচারের এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠলেও এই ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করেন কিম। অন্যদিকে আরসিবিসির জুপিটার শাখায় উইলিয়ামস ও গোর মালিকানাধীন প্রতিষ্ঠান সেঞ্চুরি টেক্স ট্রেডিং এর অ্যাকাউন্ট থেকেই $8 কোটি 10 লাখ ক্যাসিনোতে পাচার হওয়ার অভিযোগ রয়েছে। তবে আগের শুনানিতে অর্থ পাচারের এই ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছেন উইলিয়াম গো। এর আগে 15 ও 17 মার্চ সিনেট ব্লু রিবন কমিটির শুনানি অনুষ্ঠিত হয়। এদিকে ফিলিপিন্সে অর্থ পাচারের মতো ঘটনা প্রতিরোধে সরকারকে বায়োমেট্রিক ন্যাশনাল আইডেন্টিফিকেশন পদ্ধতি চালুর তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। এজন্য ফিলিপিন্সের ব্যাংকিং আইন ও এন্টি মানি লন্ডারিং আইনকে আরও শক্তিশালী করার পরামর্শ দিয়েছেন তারা। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ ফিলিপিন্সে পাচারের ঘটনায় এক বিবৃতিতে একথা জানিয়েছে দ্য ফাউন্ডেশন ফর ইকোনমিক ফ্রিডম FEF। এজন্য এন্টি মানি লন্ডারিং কাউন্সিলের ক্ষমতা ও কার্যক্রম বাড়ানোর কথাও বলছেন তারা। এছাড়া দেশটির আর্থিক আইনের দুর্বলতার সুযোগ নিয়েই ক্যাসিনোতে অর্থ পাচারের এই ঘটনা ঘটেছে বলে বিবৃতিতে জানিয়েছে সংস্থাটি। এতে দেশটির ব্যাংকিং খাত এখন ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। এন্টি মানি লন্ডারিং আইন শক্তিশালী না হলে অর্থ পাচার সহ মাদক, চোরাচালান ও সন্ত্রাসবাদীরা এর সুযোগ নিতে পারে বলেও আশঙ্কা করছে FEF। নিরাপত্তার অভাব এবং প্রশাসনিক অসহযোগিতার কারণে দেশে বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন অনিবাসী বাংলাদেশিরা। সংশ্লিষ্টরা বলছেন, অনিবাসীদের বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করতে পারলে দেশে বিদেশি বিনিয়োগের যে ঘাটতি তা অনেকাংশেই কমিয়ে আনা সম্ভব। আর এক্ষেত্রে বিদেশি বিনিয়োগকারীদের মতো বিশেষ অর্থনৈতিক অঞ্চল নির্মাণেরও দাবি জানিয়েছেন অনিবাসী বাংলাদেশিরা। বিস্তারিত জানাচ্ছেন মোস্তফা মাহবুব। জীবিকার তাগিদে প্রায় 1 কোটি প্রবাসী বাংলাদেশি ছড়িয়ে আছে সারা বিশ্বে। আর তাদের ঘাম ঝরানো কষ্টের উপার্জনে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন দাঁড়িয়েছে প্রায় 28 বিলিয়ন মার্কিন ডলারে।
সংশ্লিষ্টরা বলছেন, নিজের শ্রমে প্রবাসে সুপ্রতিষ্ঠিত কয়েক লাখ বাংলাদেশির ক্ষমতা রয়েছে দেশে বড় অঙ্কের বিনিয়োগের, কিন্তু প্রবাসীদের বিনিয়োগ বান্ধব উপযুক্ত পরিবেশ না থাকায় দেশে বিনিয়োগে উৎসাহ পান না অনেকেই। তাদের অসুবিধাটা হচ্ছে নিরাপত্তার অভাব। বিনিয়োগ যেখানে করছেন এগুলো বেহাত হয়ে যায়। স্থানীয়ভাবে তারা সহায়তা পান না। কিছু কিছু প্রতিষ্ঠান তাদেরকে ক্ষতিগ্রস্ত করে। ইভেন কোনো ব্যাংকের অসাধু কর্মকর্তা তাদের অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে যাচ্ছে। প্রত্যন্ত অঞ্চলে পুলিশ প্রবাসীদেরকে হয়রানি করে, নানানভাবে তারা সুবিধা আদায় করতে চায়। এই ভয়গুলো তাদের আছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে 2015 সালের সেপ্টেম্বর পর্যন্ত দেশে সরাসরি বিদেশি বিনিয়োগ হয়েছে প্রায় 170 কোটি মার্কিন ডলার, যা 2014 সালে ছিল 155 কোটি ডলারের কিছু বেশি। সংশ্লিষ্টরা বলছেন, দেশে অনিবাসী বাংলাদেশিদের বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করতে পারলে বিদেশি বিনিয়োগের হার আরও বাড়তে পারে। একদিন তো একদিন ফিরে আসতে হবে আমাদের নিজ দেশে। এজন্য আমাদের সম্পূর্ণ প্রচেষ্টা থাকে যে আমাদের যত ইনকাম আছে আমরা ইনভেস্ট করার জন্য বাংলাদেশে। এনআরবি যারা আমরা আছি তাদের জন্য যদি একটা আলাদা জোন দিয়ে দেয় তাহলে আমাদের মনে হয় উদ্যোক্তারা যারা আছে তারা একটা সেফটি মনে করবে। প্রবাসী বিনিয়োগকে উৎসাহিত করতে প্রয়োজনে আলাদা বন্ড প্রচলনের পরামর্শ দিলেন অর্থনীতি বিশ্লেষকরা। ভারত যেভাবে রিসার্জেন্স ইন্ডিয়া বন্ড করেছিল, মিলেনিয়াম বন্ড করেছিল, আমরাও সেই ধরনের বন্ড করতে পারি কিনা, আমরা বন্ডের মাধ্যমে তাদেরকে ইনভেস্ট করে সেইখান থেকে চ্যানেল করতে পারি কিনা। আসলে টাকা খুঁজে কি, টাকা খুঁজে বিনিয়োগ করে সে যাতে ভালো রিটার্ন পেতে পারে, সেই পরিবেশ যদি সৃষ্টি না হয় ওদের বিনিয়োগটাও আমরা পাবো না। উন্নয়নের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে যে কোনো ধরনের বিনিয়োগের নিশ্চয়তা দিতে প্রয়োজনীয় আইন প্রণয়ন ও তার কঠোর বাস্তবায়নেরও তাগিদ দিলেন বিশ্লেষকরা। সমাজের সিনিয়র যারা মুস্তাফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। কিন্তু তারা কিছু দর্শক, এই রিপোর্টটি আমরা দেখলাম। এবার বিষয়ে বিস্তারিত জানতে আমরা এবার চলে যাচ্ছি আমাদের আজকের অতিথি ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের সিনিয়র ভাইস চেয়ারম্যান এটিএম ডব্লিউ সাদ গাজীর কাছে। জনাব ডব্লিউ সাদ গাজী, আমরা তো রিপোর্টটি দেখলাম, মাহবুবের একটি রিপোর্ট দেখলাম। অনাবাসী বাংলাদেশিরা আগ্রহ হারাচ্ছেন নানা কারণে বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে, অথচ আমরা জানি যে বাংলাদেশে বিনিয়োগের একটা বড় সুযোগ রয়েছে অনাবাসী বাংলাদেশিদের জন্য, এবং সেই সুযোগটি কাজে লাগানো গেলে যে বিদেশি বিনিয়োগের একটি অভাব বাংলাদেশের অর্থনীতিতে আমরা লক্ষ্য করি, সেটার অনেকটা কাটিয়ে ওঠা সম্ভব। আপনার কাছে কি মনে হয়? জি, আমার কাছে তো আপনি ঠিকই যথার্থই বলছেন। বিনিয়োগটা হচ্ছে আপনার দেশের পরিস্থিতি যদি আপনার ল অ্যান্ড অর্ডার যদি ঠিক থাকে, মানুষ যদি সিকিউরড ফিল করে, দেশে আসে যদি সে নিরাপত্তাহীন নির্বিঘ্নে ঘুমাইতে পারে, দেশে যদি আসার পরে তার কোনো অসুবিধা না হয়, বিনিয়োগ আসবে, বিনিয়োগ আসতে থাকবে। বিনিয়োগ আমাদের প্রবাসীরা বিনিয়োগ করতেছে এবং আরো করবে। তবে এই যে কিছুটা যেগুলা আছে যে ইনফ্রাস্ট্রাকচার যেটা আমরা মেন করি, যেমন গ্যাস, ইলেকট্রিসিটি, এগুলা নিশ্চয়তা থাকা দরকার। ওয়ান স্টপ সার্ভিস মাস্ট বি। ওয়ান স্টপ সার্ভিস যদি না হয়, এই দাঁড়ে দাঁড়ে ঘুরে যখন বিদেশ থেকে ইনভেস্টররা আসে তখন তারা কিন্তু এখানেই হার্ট লুজ করে ফেলে, এখানে অনেক নিরুৎসাহিত হয়ে যায়। ওয়ান স্টপ সার্ভিসের দরকার, যেটা অত্যন্ত দরকার এই বিনিয়োগের ক্ষেত্রে। তারপরে নিরাপত্তার দরকার। দেশের নিরাপত্তাহীন যদি হয়, দেশের পলিটিক্যাল স্টেবিলিটিটা আপনার থাকা দরকার, যেখানে আসে বিনিয়োগ করতে তারা কোনো বাধাগ্রস্ত না হয়। এই সমস্ত কারণ যখনই দেশের জন্য, যখন দেশে এটা ঠিক হয়ে যাবে, তখন বিনিয়োগ আসতে থাকবে। বিনিয়োগ তো আমরা প্রবাসীরা যা, বিশেষ করে আমরা ইংল্যান্ডে বসবাস করতেছি অনেকদিন থেকে, আমরা যদি ইচ্ছা করি আমরা দেশকে বিনিয়োগে ভাসায় দিতে পারি। আমরা বিনিয়োগ, আমাদের বিনিয়োগ করার মতো এত ক্যাপাসিটি আছে আমাদের প্রবাসীদের। ওরা যদি সুযোগ সুবিধা এখানে দেশে ইনফ্রাস্ট্রাকচার করে করা হয়, ওয়ান স্টপ সার্ভিস করা হয়, নিরাপত্তা আমরা দিতে পারে গভর্নমেন্টে, এবং পলিটিক্যাল স্টেবিলিটি থাকে, বিনিয়োগ, মেগা বিনিয়োগ আসবে দেশে, এটা কোনো সন্দেহ নাই। এখনো বিনিয়োগ হচ্ছে, বিনিয়োগ আসতেছে, বা ছোটখাটো আকারে আসতেছে। যেমন আমি অনেক বিনিয়োগ করেছি দেশে, আমাদের কলিগরা অনেক বিনিয়োগ করতেছে এবং করেছে অনেক বিনিয়োগগুলো, ছোট ছোট ভাবে, যেগুলো চোখে পড়ার মতো না। বাট বড় করে বিনিয়োগ আসতে হলে সেটা এই সমস্ত কারণ যদি আমরা করতে পারি,
দিতে পারি। এখন সরকার তো দীর্ঘদিন ধরে এই বিষয়টা হচ্ছে খুব কঠোরভাবে নজরদারি করছে, বিভিন্ন ইকোনমিক জোন সরকার ঘোষণা করেছে, পাশাপাশি গ্যাস বিদ্যুতের যে যাতে অভাব না হয়, অবকাঠামো যে উন্নয়ন সেদিকে সরকারের যথেষ্ট নজর রয়েছে। আপনারা এখন কি সমস্যা অনুভব করছেন? অ্যাকচুয়ালি সরকার যেটা চেষ্টা করতেছে, যথেষ্ট চেষ্টা করতেছে, এবং সরকারের চেষ্টায় অনেকগুলা অগ্রসর হয়েছে এবং হইতে হবে আশা করি ইনশাআল্লাহ। তবে সরকার যেভাবে ইকোনমিক জোন এবং আলাদা জোন করার জন্য প্রস্তাব দিয়ে এটাকে পুরাপুরি আপনার রূপ দিতে পারতেছে না, এটা আমি ফিল করতেছি। এখন ঘোষণা করা হয় যে স্পেশাল ইকোনমিক জোন করা হয়েছে প্রবাসীদের জন্য, বাট এটা কার্যকরী করার মতো যদি ইনফ্রাস্ট্রাকচার না দেওয়া হয় তাহলে তো প্রবাসীরা উৎসাহিত। আপনারা কি এই অনাবাসী বাংলাদেশি যারা রয়েছেন, বিনিয়োগকারী যারা রয়েছেন, তারা কি আলাদা কোনো ইকোনমিক জোন সরকারের কাছে চেয়েছেন? বা আমরা চাইছি, অনেক সময় চাইছি। আমরা তো অনেক দীর্ঘদিন থেকে সিলেট চেম্বার অফ কমার্স এবং আমাদের ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্সের সহযোগিতায় আমরা এই সিলেট একটা ফেসিগঞ্জের এই রোডের উপরে আমরা একটা ইকোনমিক জোন সেখানে দেওয়া হয়েছিল আমাদের। অনেক কিছু প্রস্তুতির পরে সেটাকে শিফট করে আবার এখন ওই শেরপুরের দিকে আনা হয়েছে শুনছি, যে এখানে একটা অনাবাসী বাংলাদেশের জন্য। কিন্তু আমি মনে করি বিশেষ করে প্রবাসীদের জন্য আলাদা একটা জোন থাকা দরকার, মিক্স জোন না করে, যেখানে প্রবাসীরা আরো উৎসাহিত হবে। তো এখন যেটা শেরপুরে যেটা আমরা দেখতে পাচ্ছি হচ্ছে, বা এটা হবে ইনশাল্লাহ আশা করি, সেখানে তো মিক্স হয়ে যাবে। তো প্রবাসীদের জন্য কোনো আলাদা কোনো জোন এটা রাখা হয়নি। এটা হলে ভালো হবে, বিনিয়োগ আরো বাড়বে এবং বিনিয়োগের পরিস্থিতি আমাদের নিজেরা আমরা এটা আমাদের দেশের গভর্নমেন্টে আরো জোর দিতে হবে। অনেক বর্তমান গভর্নমেন্টে অনেক কিছু মানে অগ্রসর হচ্ছে এবং অনেক বিনিয়োগ আসতেছে, তবে সেই রকম বিগ ওয়েতে আসতেছে না। আচ্ছা আচ্ছা, যেটা হচ্ছে যে রাজনৈতিক স্থিতিশীলতার কথা আপনি বলছিলেন, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিস্থিতি অনেকটা স্থিতিশীল এবং সেই সঙ্গে আমরা দেখছি যে অবকাঠামো, গ্যাস বিদ্যুৎ সহ অন্যান্য যে অনুষঙ্গ বিনিয়োগের জন্য সেগুলোর ব্যাপারে সরকারের যে প্রচেষ্টা সেগুলোর কথা আপনারা বলছেন, তাহলে অনাস্থার জায়গাটা আসলে কোথায়, বা বিনিয়োগের প্রতি অনুৎসাহিত হওয়ার কি কোনো কারণ রয়েছে আপনাদের? অনাস্থার জায়গাটা তো এই যে তিনটা বললাম, যে ওয়ান স্টপ সার্ভিস নেই এখানে। 2 নম্বর হলো লাইফের সিকিউরিটি দেওয়ার মতো তেমন একটা নাই, দৃঢ়তা নাই সরকারের। লোক দেশে আসার পরে ইনসিকিউরিটি ফিল করে। তারপরে আপনার বিনিয়োগ বান্ধব পরিবেশ থাকতে হবে তো দেশে। পলিটিক্যাল স্টেবিলিটির জন্য যে এখন বর্তমানের যে বর্তমান পরিস্থিতি তো খুব একটা বিনিয়োগ বান্ধব না। মানে কেন না, এটা কি একটু ব্যাখ্যা করে বলবেন? সেটা পলিটিক্যাল পার্টিরা যদি চায় ওরা সর্ট আউট করে দিতে পারে, আর ওরাই এটা ঠিক করতে পারে। তবে বর্তমান গভর্নমেন্ট যথেষ্ট চেষ্টা করতেছে, এটা আমি দেখতেছি, এবং বিনিয়োগ সেভাবে আসতেছে না। তো আসল জিনিসগুলা যদি, মূল কারণগুলা যদি আপনার উদ্ঘাটন না করে বর্তমান গভর্নমেন্ট। আরেকটা আমি মনে করি যে বাংলাদেশ হাই কমিশন ইন লন্ডন বা যেখানেই এমবেসি গুলো আছে বাংলাদেশের, সেখানে একটা স্পেশাল সেল থাকা দরকার, এবং এই স্পেশাল সেলে আমাদের প্রবাসীর একটু প্রবাসীকে ইনভলভ করা দরকার আমি মনে করি। যেমন যদি বিনিয়োগের সেল যদি প্রত্যেক হাই কমিশন বা এমবেসিতে করা হয়, সেখানে যারা প্রবাসীরা এক্সপার্টিস আছে ওদের সহযোগিতারও দরকার। এই জিনিসটাও হচ্ছে না। এটা আমি অনেকদিন থেকে আমি বাংলাদেশ হাই কমিশনের মিটিংয়ে আমি এটা উত্থাপন করেছিলাম যে আপনাদের একটা বিরাট একটা ভূমিকা রয়ে গেছে বিদেশ থেকে, ইংল্যান্ড থেকে আমাদের দেশে প্রবাসীদেরকে বা অনাবাসী বাংলাদেশিদেরকে উৎসাহিত করা কাজটা সেটা ঠিক মতো হচ্ছে না। উৎসাহিত করা প্লাস যাদের এক্সপার্টিস আছে ওদের ইনভলভ করা এই কাজগুলোতে, এই প্রক্রিয়ার সাথে, এই প্রসেসের মধ্যে, তাহলে আমার মনে হয় বিনিয়োগটা আরো উৎসাহিত হবে। আমরা রিপোর্টটিতে একটা বিশেষ সমস্যার কথা বলা হয়েছে প্রশাসনিক অসহযোগিতা। প্রশাসনিক অসহযোগিতা বলতে এই যে বললাম যেটা ওয়ান স্টপ সার্ভিস, আপনি যখনই আসবেন আপনি গ্যাসের জন্য ধর্ণা দিবেন, ইলেকট্রিসিটির জন্য ধর্ণা দিবেন, দিতে দিতে আপনার পায়ের জুতার অবস্থা এক জোড়া জুতা তো এমনি শেষ হয়ে যাবে।
এরপরে আরো ফ্রাস্ট্রেশন আছে, রেড টেপ আছে আমাদের দেশে। এই সমস্ত জিনিস যে জটিলতা, এই সমস্ত জটিলতা দূর করা অত্যন্ত প্রয়োজন, এবং ওয়ান স্টপ সার্ভিস হইলে এই জটিলতাগুলা অনেকাংশেই কমে যাবে, ইয়ে হয়ে যাবে। জনাব ডব্লিউ সাদ গাজী, আপনি থাকুন, একটা ছোট্ট বিরতির পর ফিরছি। তবে তখন আমরা একটু জানবো যে এখন যে রিজার্ভের অর্থ চুরির ঘটনা নিয়ে অনেক তুলকালাম কাণ্ড হয়ে গেল, এবং আমরা জানি যে প্রবাসীদের পাঠানো টাকায় রিজার্ভ গড়ে ওঠে, সেই ক্ষেত্রে অনাবাসী বাংলাদেশিরা এই রিজার্ভ চুরির ঘটনায় বিনিয়োগে বা আস্থা হারাচ্ছে কিনা বা অনুৎসাহিত হচ্ছে কিনা, এই প্রশ্নের উত্তর খুঁজবো আপনার কাছে। আমাদের সঙ্গে থাকুন। দর্শক, আমরা কথা বলছিলাম ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের সিনিয়র ভাইস চেয়ারম্যান এটিএম ডব্লিউ সাদ গাজীর সঙ্গে কথা বলছিলাম দেশের বিনিয়োগ পরিস্থিতি নিয়ে। দর্শক, রিজার্ভ চুরির ঘটনা তদন্তে আজকের মধ্যে বাংলাদেশ ব্যাংকের সব কর্মকর্তাদের ল্যাপটপ কেন্দ্রীয় ব্যাংকের তথ্য প্রযুক্তি বিভাগে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই মুহূর্তে রাজধানীর মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংক কার্যালয়ের সামনে আছেন আমাদের সহকর্মী সানবীর রূপল। আমরা বিস্তারিত জানতে চলে যাচ্ছি তার কাছে। রূপল, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় এখনো পর্যন্ত বাংলাদেশের পক্ষ থেকে তদন্তের অগ্রগতির বিষয়ে কিন্তু আমরা এখনো কিছু জানতে পারিনি। তবে ফিলিপিন্সের কিন্তু এর মধ্যে অনেকাংশে অগ্রগতি হয়েছে। আমরা দেখেছি এর আগে দুইটি শুনানি হয়েছে এবং আজ তৃতীয় শুনানি অনুষ্ঠিত হতে যাচ্ছে তাদের সিনেটে, এবং সেই তৃতীয় শুনানিতে এখনো চাঞ্চল্যকর যে তথ্যগুলো বেরিয়ে এসেছে, তারপরও আরও যে চাঞ্চল্যকর তথ্যগুলো বেরিয়ে আসার অপেক্ষা আছে সে বিষয়ে আজকে সেখানকার অভিযুক্ত কিং ওং কিন্তু আজকে সেখানে উপস্থিত হয়ে তার বক্তব্য পেশ করার কথা। এছাড়া সেখানকার অবস্থায় এর মধ্যে বাংলাদেশ ব্যাংকও কিন্তু তাদের যোগাযোগ চালিয়ে যাচ্ছে। অর্থাৎ এর মধ্যে গত পরশুদিন জাতিসংঘ সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে, অর্থাৎ 4টি প্রতিষ্ঠানকে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে তাদের এই অর্থ চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংককে সহায়তা করার জন্য এবং অর্থ ফেরত আনার ব্যাপারে। তো এ বিষয়ে এর আগেই যদিও ফিলিপিন্স সরকার আশ্বাস দিয়েছে তাদের অর্থ কিভাবে গিয়েছে সেই ব্যাপারটি তদন্ত করে তারপরে দোষী সাব্যস্ত করে অর্থ ফেরত দেওয়ার বিষয়গুলো কি প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াগুলোর আলোচনা সাপেক্ষে বাংলাদেশ ব্যাংকে হয়তো অর্থ ফেরত আনা হবে। তো বাংলাদেশ ব্যাংক এখনো কিন্তু আশাবাদী, এবং আমাদের সাথে যতবারই কথা হচ্ছে তারা আশাবাদী যে বাংলাদেশের এই অর্থ তারা ফেরত আনতে পারবেন। তবে এরই মধ্যে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে গতকালকে বাংলাদেশের ব্যাংকের কর্মকর্তাদের ল্যাপটপ তারা কিন্তু জমা দেওয়ার কথা বলেছে। আগামীকাল পর্যন্ত তাদের সময় বেঁধে দেওয়া হয়েছে, এবং সেখানকার কোনো ত্রুটি ছিল কিনা বা অন্য কোনোভাবে সার্ভারে কোনো সমস্যা ছিল কিনা সে ব্যাপারগুলো হয়তো পরীক্ষা নিরীক্ষা করা হবে। এরই মধ্যে বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরীণ যে একটি তদন্ত কমিটি করা হয়েছিল বা তদন্ত দুইটি কোম্পানিকে দেওয়া হয়েছিল, সেই তারাও কিন্তু তাদের প্রতিবেদন পেশ করেছে এবং এখানকার সার্ভারের বিষয়গুলো তারা কিন্তু তুলে ধরেছে, ত্রুটি বিচ্যুতিগুলো। তো এছাড়া বাংলাদেশ ব্যাংকের 2 ডেপুটি গভর্নর শূন্য পদ, সেই শূন্য পদে কিন্তু বিজ্ঞপ্তি দেওয়ার কথা ছিল গতকালকে, যদিও সেই বিজ্ঞপ্তির ব্যাপারে আমাদের আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি বা আমরাও কিন্তু দেখতে পাইনি যে বাংলাদেশ ব্যাংকের এই শূন্য পদ দুটিতে আবার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার ব্যাপারটি। তবে এই নিয়োগের ব্যাপারে যে একটি 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছিল কাজী খলিকুজ্জামানের নেতৃত্বে, তিনি সহ বাংলাদেশ ব্যাংকের গভর্নর তারা কিন্তু এ বিষয়ে বৈঠক করেছেন এবং নতুন এই সিদ্ধান্তের কথা আমাদের জানিয়েছিলেন। তো এছাড়া বাংলাদেশ ব্যাংকের এখানে কিন্তু প্রতিনিয়তই দেখছি আমরা তদন্ত সংস্থার লোকজন তারা কিন্তু এসেছেন, বারবারই এসছেন এবং বারবারই তাদের বিভিন্ন বিষয়াদি পরীক্ষা নিরীক্ষা করছেন এবং জিজ্ঞাসাবাদ করেছেন বলে আমরা জানতে পেরেছি। তবে এখনো তাদের যে অগ্রগতি, সেই অগ্রগতির বিষয়গুলো যে আসলে এখানে কি ধরনের সমস্যা ছিল বা সমস্যা আদৌ ছিল কিনা বা সেখান থেকে কি প্রক্রিয়ায় আসলে এখান থেকে টাকাটা চলে গেছে সেই বিষয়গুলো আমরা এখনো পূর্ণাঙ্গভাবে জানতে পারিনি। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে বাংলাদেশ ব্যাংকের সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিকদের যে নিষেধাজ্ঞা ছিল সেই নিষেধাজ্ঞা কিছুটা শিথিল হলো, এখনো কিন্তু সাংবাদিকদের সেই নিষেধাজ্ঞা অনেকাংশেই বহাল আছে, তো যার ফলে আমরা আসলে
আগে যেভাবে বিচরণ করতে পারতাম বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরের বিভিন্ন তথ্য সংগ্রহ করতে, সেই বিষয়ে কিন্তু আমাদের কিছুটা শিথিল অবস্থা বিরাজ করছে। তো এই কেন যে সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরে প্রবেশের নিষেধাজ্ঞা, সেই বিষয়টি কিন্তু আমরা এখনো পরিষ্কার না, বা বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকেও কিছু জানানো হয়নি। তবে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে প্রায় প্রতিদিনই তাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক একটি বক্তব্য দিয়ে থাকেন যদি তাদের কাছে কোনো তথ্য থাকে। তো সেই তথ্যের জন্য আমরা আজও অপেক্ষা করছি, এবং আজ যেহেতু শুনানির একটি প্রক্রিয়া চলছে ফিলিপিন্সে, সেই ফিলিপিন্সের সেই শুনানির ফলে হয়তো নতুন কোনো তথ্য আমরা জানতে পারবো। সেই নতুন তথ্যর দিক থেকে হয়তো বাংলাদেশ ব্যাংকের এই অর্থচুরির জালিয়াতির বা অর্থচুরির ঘটনাটি আরও পরিষ্কারভাবে মানুষের সামনে চলে আসবে। তো সে বিষয়ে দোষী সাব্যস্ত যারা হবেন সেই দোষীদের শাস্তি দেওয়াই হবে মূল লক্ষ্য, এটাই জনমানুষের প্রত্যাশা। তো এই ছিল আজকের বাংলাদেশ ব্যাংকের অর্থচুরির ঘটনা নিয়ে বাংলাদেশ ব্যাংকের সামনে থেকে সর্বশেষ তথ্য। রাজু, রিজার্ভের অর্থ চুরির ঘটনায় জানাচ্ছিলেন সহকর্মী সানবির রুপল। দর্শক, আমরা আবারও ফিরছি। আমাদের আজকের অতিথি ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের সিনিয়র ভাইস চেয়ারম্যান এটিএম ডব্লিউ সাদ গাজীর কাছে। জনাব ডব্লিউ সাদ গাজী, আমরা শুনলাম আমাদের আরেক সহকর্মীর কাছ থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির যে ঘটনা, বলছিলাম যে অনাবাসী বাংলাদেশি যারা রয়েছেন তারাও তো দেশের সার্বিক পরিস্থিতি খেয়াল রাখেন, এবং প্রবাসীদের জমানো টাকায় আমাদের রিজার্ভ গড়ে ওঠে। সেই রিজার্ভের অর্থ চুরির ঘটনা অনাবাসীদের বিনিয়োগের ক্ষেত্রে কি কোনো বিরূপ প্রতিক্রিয়া মনে তৈরি করবে কিনা বা অনুৎসাহী করবে কিনা? এটা তো হতে বাধ্য। এটা তো আমি মনে করি, ব্যক্তিগত ওপিনিয়ন, যে এই ধরনের পরিস্থিতি যখন ঘটে যায়, রিজার্ভ ব্যাংক থেকে এইরকম কেলেঙ্কারি হয়ে যায় টাকা, তো ইনভেস্টররা তো একটু দ্বিধাবোধ করবেই, এবার এটা একটা এফেক্ট হবে। এছাড়াও আজকে আমি যে আপনাদের রিপোর্টে দেখলাম যে বাংলাদেশ ব্যাংকে আপনাদের রেস্ট্রিকশন হয়ে গেছে সাংবাদিকের, এটা প্রবেশের নিষেধাজ্ঞা, সেটাও আমি খুব একটা ভালো ফিল করতেছি না আমার মতে। তারপরে আপনার যে আজকে ল্যাপটপের এতদিন পরে কেন, এটা তো সঙ্গে সঙ্গে ল্যাপটপ সিজ করা উচিত ছিল, সেটা আমি দেখছি যে এটা একটা লেপস হয়ে গেছে, এটা আরো আগে করা উচিত ছিল। আর তারপরে বাংলাদেশ ব্যাংকের যে আপনার যে এই যে ফিলিপাইনের 3টা সেমিনার হয়ে গেল, 3টা মিটিং হয়ে গেল, আমাদের দেশে এখনো তো তেমন অগ্রসর দেখতেছি না। তো এটা লেপস আছে আমাদের বাংলাদেশ ব্যাংকের থেকে, আমি যেটা দেখতে পাচ্ছি। কেলেঙ্কারির ঘটনায় প্রবাসীরা নিরাশ্রিত হবে। প্রবাসীর টাকা বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ থাকে, এবং প্রবাসীরা যে এত হার্ড মানি দেশে পাঠায়, সেটাই তো রিজার্ভ হয়, এবং সেটা যদি এরকম উদার হয়ে যায় তাহলে তো একটা চিন্তার ব্যাপার। এই প্রবাসীদের আস্থা ফেরানোর জন্য সরকার কোনো পদক্ষেপ, টাকাটা ফেরত এনে, এটা আমি তো আই এম ইন ডাউট ওদের যেগুলো টাকা হয় সবগুলো টাকা হয়তো ফেরত নাও আসবে, কিছুটা তো শুনছি ফেরত পাওয়া গেছে। আই হোপ যতগুলা টাকা হয়ে গেছে সেগুলো ফেরত আনলে রাস্তাটা কিছুটা একটু স্বাভাবিক হবে, আর এটা আমি মনে করি, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আর আমি মনে করি যে প্রবাসীদের জন্য আলাদা একটা বন্ড, যেটা আপনাদের রিপোর্টে আমরা রিপোর্টে যেটা দেখলাম, যেটা হাইলাইট করা হলো রিপোর্টে, এটা আমার মনে হয় এটা খুবই কার্যকরী হবে। দ্যাট শুড বি চালু করা লিস্ট। এই সমস্ত যদি আসলে কি পরিসরে হতে পারে অথবা কোন ধরনের হতে পারে? ইন্ডিয়াতে তো আমরা দেখি যে বিভিন্ন ধরনের বন্ডের প্রচলন তারা করেছিল, তো বাংলাদেশে কোন পদ্ধতিতে সেই বন্ডের প্রচলন করা যায় বা কিভাবে করা যায়? বাংলাদেশে যে বন্ড যেগুলা আপনার প্রফিট, সবাই বিজনেসম্যানরা তো প্রফিট চায়, জি, প্রফিটের একটা অ্যাট্রাকশন দেখায় বন্ডগুলো চালু করতে পারলে আমার মনে হয় বিনিয়োগের ক্ষেত্রে এটা অনেক হেল্পফুল হবে। এবং বাংলাদেশ প্রবাসীদের জন্য আলাদা বন্ড এবং আলাদা যে আপনার জোন, এই দুইটা কার্যকরী ভূমিকা রাখবে আমার মনে হয়। আর বন্ডের ক্ষেত্রে তো প্রফিট তো নিশ্চয়ই, মানে ম্যাক্সিমাম প্রফিট সবাই আশা করে, এটা হতে হবে। ইন্ডিয়ান এনআরআই যারা, ওরা তো ইন্ডিয়াকে এই যে আজকে যে ইন্ডিয়ার যে 6th পাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড বলতে হবে, তো ইন্ডিয়ান রেসিডেন্ট যারা, তারা তো প্রবাস থেকে এসে তারা দেশকে উন্নত করে ফেলছে। তারার ক্ষেত্রে গভর্নমেন্টে, আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টে যেভাবে প্রবাসীদের যে লুক আফটার করে বা যেভাবে উৎসাহিত করে দেশে আনতে, সেইভাবে কোনো উদ্যোগ যদি না নেওয়া হয়, তাহলে আবার
বিনিয়োগ তেমনভাবে আসবে না। তো বাংলাদেশ গভর্নমেন্টের উচিত হবে প্রবাসীদের উদ্বুদ্ধ করে বন্টন চালু করে আলাদা আমরা দেখেছি যে নরেন্দ্র মোদী যখন ভারতের প্রধানমন্ত্রী হন তারপরে তিনি বিদেশ সফর করেছেন এবং শুধু এনআরআই যারা তাদেরকে নিয়ে তিনি বসেছেন, তাদের সঙ্গে কথা বলেছেন। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কি এই ধরনের কোনো পদক্ষেপ নিলে সেটা কি কার্যকর? সেটা নিলে তো নিশ্চয়ই একটা কার্যকর ভূমিকা রাখবে। আমরা চেম্বার থেকে অনেকবার আমরা উৎসাহিত, মানে আমরা আমাদের দেশের ইনভেস্টর, আমাদের বাংলাদেশি যারা আছে, আমরা চেম্বারের ইনিশিয়েটিভে অনেকবার আমরা বসেছি, অনেক সেমিনার করেছি। আমরা ইউরোপেও গেছি এগুলো সেমিনার করতে গিয়ে, ইনভেস্টর দেশের দিকে আনার জন্য এবং দেশে ইনভেস্ট করার জন্য আমরা অনেক চেষ্টা করেছি। বিশেষ করে আমার বন্ধু শাকিল চৌধুরী, উনি তো লন্ডনে, আমেরিকায় সব জায়গায় উনি গিয়ে চেষ্টা করে থাকেন এগুলা, এবং উনাকে আমরা কোঅপারেশন করে থাকি, চেম্বার থেকে অনেক কোঅপারেশন দিয়ে থাকি বিনিয়োগের জন্য উৎসাহিত করা। এবং আমাদের চেম্বারের কাজই এটা, বাংলাদেশকে হাইলাইট করা, বাংলাদেশকে বিনিয়োগ বাড়ানো। বাংলাদেশ এবং ইংল্যান্ডে, বাংলাদেশ থেকেও যদি কোনো ইনভেস্ট করতে চায় ইংল্যান্ডে, তাদেরও আমরা সোর্স করে দেই। এভাবে আমরা বোথ ওয়ে আমরা কাজ করে থাকি। তো এটা উদ্যোগ গভর্নমেন্টে যদি নেয় তো এটা আরো জোরদার হবে, এটা নিশ্চয়ই একটা ভূমিকা পালন করবে বিনিয়োগের ক্ষেত্রে আমি মনে করি। আর একটা ছোট্ট বিষয় নিয়ে আজকে শেষ করব, সেটা হচ্ছে যে বিনিয়োগের ক্ষেত্রে যে প্রচলিত আইন বা নিয়ম কানুন রয়েছে সেগুলোকে আপনারা কিভাবে দেখতে চান? এবং বিনিয়োগের ক্ষেত্রে যেগুলো প্রচলিত আইন, যেটা একটা ভালো কথা বলছেন আপনি, আমি মনে করি এটা একটা গুড পয়েন্ট আপনি রেজ করছেন। যত ইজি আপনার হবে বিনিয়োগের ক্ষেত্রে, আইন কানুন যত ইজি হবে ততই বিনিয়োগ করার জন্য উৎসাহিত হবে লোক। এটা একটা করা দরকার, গভর্নমেন্টের পক্ষ থেকে এই উদ্যোগটা নেওয়া দরকার যে যতটুকু পর্যন্ত ইজি করা যায়, রিল্যাক্স করা যায় আইন কানুনটা বিনিয়োগ বান্ধবের ইয়েতে, সেটা হলে অনেক ভালো হবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে যোগ দেওয়ার জন্য। আমরা আশা করি যে বাংলাদেশে অনাবাসী বাংলাদেশি যারা রয়েছেন তাদের বিনিয়োগ অনেক বাড়বে এবং বাংলাদেশের অর্থনৈতিক যে অবকাঠামো সেটি এখন আমরা যেমন দেখছি আগামী 1 দশক পরে হয়তো আর সেরকম থাকবে না, একটা নতুন বাংলাদেশের দিকে আমরা এগিয়ে যাব। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য স্টুডিওতে, এবং আমিও আশা করি এট দি সেম টাইম যে এই বিনিয়োগটা আরো বাড়বে যথেষ্ট পরিমাণে। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্সের সিনিয়র ভাইস চেয়ারম্যান এটিএম ডব্লিউ সাদ গাজীর সঙ্গে কথা বলছিলাম বাংলাদেশে যে বিনিয়োগ পরিস্থিতি এবং অনাবাসী বাংলাদেশি যারা রয়েছেন তারা বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে যেসব সুযোগ সুবিধা পান বা তাদের যেসব যে চাহিদা রয়েছে সেসব বিষয় নিয়ে আমরা বিস্তারিত কথা বলছিলাম আমাদের আজকের অতিথির সঙ্গে। চলে যাচ্ছি পরের খবরে। আগামীকাল উদ্বোধন হচ্ছে বহুল আলোচিত মগবাজার মৌচাক ফ্লাইওভারের তেজগাঁও থেকে হলি ফ্যামিলি হাসপাতাল পর্যন্ত অংশটি। তবে এই অংশে এফডিসি থেকে সোনারগাঁও হোটেল পর্যন্ত র্যাম্পটির কাজ শেষ না হওয়ায় আপাতত এটি বাদ রেখেই বাকি অংশ যান চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন ফ্লাইওভারের পুরো প্রকল্পের কাজ শেষ হবে আগামী বছরের জুলাই। তাফসির বাবুর রিপোর্ট। উদ্বোধনের আগে শেষ পরশ, ফ্লাইওভারের খুঁটিনাটি বিষয়গুলো তদারকি করে নিচ্ছেন নির্মাণ কর্মীরা। তপ্ত রোদ উপেক্ষা করে চলছে ফিনিশিং এর কাজ। হোয়াইট সিমেন্ট ও মার্বেল পাউডার মিশিয়ে দেয়া হচ্ছে প্রলেপ। জায়গায় জায়গায় একটু হালকা স্পট পড়ে আছে, এগুলো আর কি হোয়াইট সিমেন্ট, মার্বেল পাউডার, তারপরে আটা, এগুলো দিয়ে আর কি ফিনিশিং করা হচ্ছে। সব ধরনের ভারী কাজ শেষ করার পাশাপাশি ইতোমধ্যে বৈদ্যুতিক সংযোগ দেয়া হয়েছে ল্যাম্পপোস্টে। শেষ হয়েছে সৌন্দর্য বর্ধনের কাজও। পাশাপাশি ফ্লাইওভারে ওঠা ও নামার র্যাম্প এবং এসবের সঙ্গে মূল সড়কের সংযোগের কাজও শেষ। ফ্লাইওভারের তেজগাঁও 7 রাস্তা থেকে মগবাজার হয়ে হলি ফ্যামিলি হাসপাতাল পর্যন্ত 2.25 কিলোমিটার দৈর্ঘ্যের এই অংশটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারে আর বিলম্ব নয়, যথাসময়ে শেষ হলো মগবাজার মৌচাক ফ্লাইওভারের এই তেজগাঁও 7 রাস্তা থেকে হলি ফ্যামিলি পর্যন্ত অংশের কাজ। তবে এই ফ্লাইওভারটিতে এই এফডিসি মোড় থেকে সোনারগাঁ হোটেল পর্যন্ত অংশের কাজ যথাসময়ে শেষ না হওয়ায় আপাতত এটি বাদ রেখেই উদ্বোধন করে দেয়া হচ্ছে ফ্লাইওভারের বাকি অংশটি। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন এই অংশের কাজে শেষ মুহূর্তে কিছু পরিবর্তন আসায় যথাসময়ে এটি শেষ করা সম্ভব হয়নি। একই অবস্থা মগবাজারেও। এখানে বায়ে মোড় নিয়ে ফ্লাইওভার থেকে নামার যে সংযোগ র্যাম্প সেটির নির্মাণ কাজ এখনো চলছে। তবে প্রকল্প পরিচালক আশাবাদী ফ্লাইওভারের পুরো প্রকল্পের কাজ শেষ হবে আগামী বছরের জুলাইয়ে। আমরা 3টা কন্ট্রাক্ট
3টা ফেজে শেষ হবে, 3টা ফেজে ট্রাফিকের জন্য উন্মুক্ত করে দেব। যেটা ইস্কাটন থেকে মৌচাকের দিকে যাবে, যেটা বললাম জুনে আমরা ইনশাল্লাহ ছেড়ে দেব, সেটাও 82% হয়ে গেছে, এবং যেটা রামপুরা শান্তিনগর রাজারবাগের দিকে আছে সেটারও ফিজিক্যাল প্রোগ্রেস 55% হয়ে গেছে। কয়েক দফা মেয়াদ বৃদ্ধির পাশাপাশি 2013 সালে শুরু হওয়া এ কাজের ব্যয়ও 343 কোটি টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে 1200 কোটি টাকা। তবে নকশার ত্রুটি আর নানা সমালোচনার মধ্যেই 8.5 কিলোমিটার দৈর্ঘ্যের ফ্লাইওভারটির 2.25 কিলোমিটার অংশের উদ্বোধন হচ্ছে আগামীকাল। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। আগামী 1 মাসের মধ্যে ফার্নেস তেলের দাম কমবে এবং পর্যায়ক্রমে অন্য জ্বালানি তেলের দামও সমন্বয় করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। গতকাল সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। তেলের ব্যাপারটা বহুদিন যাবৎ আলোচনা হচ্ছে, আমরা চেষ্টা করছি যে এটাকে একটা সহনীয় পর্যায়ে আনা যায় কিনা। আশা করছি অচিরেই হয়তো হেভি ফুয়েল যেটা HFO, এটা একটা প্রাইস অ্যাডজাস্টমেন্ট আমরা যাচ্ছি। বাকি তেলের অবস্থাও আমরা চিন্তা ভাবনা করছি যে ওইটা অ্যাডজাস্টমেন্টে যাওয়া যায় কিনা। ফুয়েলের অ্যাডজাস্টমেন্টে গেলে কি মেকানিজমে গেলে পরে আমাদের এখানে কি এফেক্টটা হবে সেটা যাচাই বাছাই চলছে। এই অ্যাডজাস্টমেন্ট কদিনের মধ্যে হতে পারে? 1 মাসের মধ্যে। গ্যাসও আমরা একটা অ্যাডজাস্টমেন্টে যাচ্ছি, আমরা প্রপোজ করেছি। আমরা বিদ্যুৎও আবার একটা অ্যাডজাস্টমেন্ট চাচ্ছি। সব ধরনের কাঁচা পাট রপ্তানির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। ফলে আগামী 3 এপ্রিল থেকে আবার কাঁচা পাট রপ্তানি করতে পারবেন ব্যবসায়ীরা। গতকাল এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন 2010 বাস্তবায়নে গেল বছরের 3 নভেম্বর 1 মাসের জন্য সব ধরনের কাঁচা পাট রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করা হয়। পরবর্তীতে নিষেধাজ্ঞাটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে বলে জানিয়ে দেয় বস্ত্র ও পাট মন্ত্রণালয়। চলতি অর্থ বছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত গেল 8 মাসে 9 কোটি 13 লাখ ডলারের কাঁচা পাট রপ্তানি হয়েছে। বন্দরনগরী চট্টগ্রামে ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি ভাসমান হকারদের শৃঙ্খলার মধ্যে আনার সিদ্ধান্ত নিয়েছে সিটি কর্পোরেশন। এরই অংশ হিসেবে হকাররা ফুটপাতের পরিবর্তে সিটি কর্পোরেশনের নির্ধারিত স্থানে শুধু সন্ধ্যা 6টা থেকে রাত 11টা পর্যন্ত পণ্য কেনাবেচা করতে পারবেন। তবে পুনর্বাসনের আগে উচ্ছেদ করার এই ধরনের সিদ্ধান্ত অযৌক্তিক বলে দাবি করেছে হকাররা। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। চট্টগ্রামে সম্মিলিত হকার ফেডারেশনের তথ্য অনুযায়ী নগরীতে 20,000 স্থায়ী হকারের পাশাপাশি আরো অন্তত 10,000 ভাসমান হকার রয়েছে, যারা ফুটপাত দখল করে পণ্য কেনাবেচা করছে। নগরীর ব্যস্ততম বাণিজ্যিক এলাকা নিউ মার্কেট মোড়, স্টেশন রোড, জিসি মোড়, ইপিজেড এলাকা, বহদ্দারহাট মোড়, চকবাজার এলাকার ফুটপাত সহ রাস্তার কিছু অংশ দখল করে রেখেছে হকাররা। এতে একদিকে পথচারীদের পড়তে হচ্ছে চরম দুর্ভোগে, অন্যদিকে বাড়ছে যানজট। রাস্তাটাতে যেখানে দোকান বসে গেছে, কাঁচা বাজার বসে গেছে, সেখানে গাড়ি ঘোড়া ওদেরকে পাশ কাটিয়ে চলতে গেলে একটা রাস্তার যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি অনেক ক্ষেত্রে অর্ধেকে নেমে এসেছে। তবে এখন থেকে হকারদের নির্ধারিত জায়গায় এবং নির্ধারিত সময়ে বেচাকেনা করতে বাধ্য করতে যাচ্ছে সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশনের ক্ষেত্রে আপনাদেরকে বসার জন্য বৈধ অনুমতি দিব, আমরা আইডি কার্ড দিব। আপনার 6টার সময় আসবেন, 10:30 থেকে 11টার সময় আপনারা বিক্রি করে নিজের গন্তব্যে চলে যাবেন। তারা যে অংশে বসবে ফুটপাতের ওই অংশকে আমরা মার্কিং করে দিব। তবে আগে থেকে যাচাই বাছাই ছাড়া এবং পুনর্বাসনের ব্যবস্থা না করে সিটি কর্পোরেশনের নিয়ে এই ধরনের সিদ্ধান্তকে অযৌক্তিক বলছেন হকাররা। হকারদেরকে আগে ফুটপাত থেকে উচ্ছেদ না করে তাদেরকে আগে স্থায়ী পুনর্বাসনের একটা বিকল্প ব্যবস্থা নেওয়া হোক। আমাদেরকে যদি পুনর্বাসন যদি করিয়ে দেয়, আমাদেরকে সরকার দূরে যেতে হবে না, আমরা নিজেরা চলে যাব। গরিব মানুষ আসে এখান থেকে মাল ক্রয় করে। এখন এই মানুষগুলো আসে কিন্তু সকালবেলা, এখন যদি দেখা যায় আমাদেরকে সুন্দর সময় দেয়, তাহলে আমরা তো আর কাস্টমারগুলো পাবো না। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগের তথ্য অনুযায়ী 60 বর্গমাইলের এই নগরীতে 428 কিলোমিটার পাকা সড়ক আছে। এর মধ্যে সড়কের দুই পাশ মিলিয়ে ফুটপাত আছে 655 কিলোমিটার। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। পুরনো ঢাকায় পূর্ণাঙ্গ যাত্রা শুরু করল আজগর আলী হসপিটাল। গতকাল সকালে গেন্ডারিয়ায় অত্যাধুনিক চিকিৎসা সেবা নিয়ে গড়ে ওঠা হাসপাতালের শুভযাত্রা ঘোষণা করেন হাসপাতালের প্রতিষ্ঠাতা ও সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান। বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে দক্ষ নার্স আর বিশ্বমানের রোগ নির্ণয়ের সুবিধা পাওয়া যাবে এই হাসপাতালে।
যা কিছু নতুন তার শুরুই পুরনো ঢাকায়। এই স্লোগানকে সামনে রেখে গড়ে তোলা হয়েছে সিটি গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আসগর আলী হসপিটাল। সোমবার সকালে গ্যান্ডারিয়ার ধূপখোলা মাঠের পাশে 11 তলা হাসপাতালের আনুষ্ঠানিকভাবে চিকিৎসা সেবা শুরু হয়। পূর্ণাঙ্গ যাত্রা উপলক্ষে সকালে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। হাসপাতালের প্রতিষ্ঠাতা জানান, পুরনো ঢাকার চিকিৎসা প্রার্থীদের ঘরের কাছেই আধুনিক চিকিৎসা সেবার সুযোগ করে দিতে এটি প্রতিষ্ঠা করা হয়েছে। আগামী দিনে আমাদের মতো আরো 2-10 জন আগে আসবে পুরাতন ঢাকাতে আপনার এই ধরনের ট্রিটমেন্ট ব্যবস্থা দেওয়া। মানুষকে আমরা সেবা দিতে চাই, এখানটা আরো বেশি অ্যাডভান্টেজ পাবে, খুশি হবে ট্রিটমেন্টে, ডক্টরে, হসপিটালে, এনভায়রনমেন্টে। এ সময় সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানে হসপিটালের পরিচালক জানান, অত্যাধুনিক হসপিটালটিতে দেশের একমাত্র মডিউল অপারেশন থিয়েটার রয়েছে, যেখানে অস্ত্রোপচারের সময় রোগীর দেহে সংক্রমণের কোনো আশঙ্কা থাকে না। তখনই তিনি স্বপ্ন দেখেছিলেন যদি একটি আধুনিক হাসপাতাল পুরনো ঢাকায় প্রতিষ্ঠা করা যেত, আর এখন স্বপ্ন অটুট এবং তা আজ বাস্তবে রূপ নিয়েছে। এই প্রচেষ্টাকে আমরা নতুন প্রচেষ্টা যোগ করে আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাব। সার্বক্ষণিক আইসিইউ সুবিধার পাশাপাশি হাসপাতালে রয়েছে রোগ নির্ণয়ের অত্যাধুনিক সব যন্ত্রপাতি। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। আইনি জটিলতা এড়াতে নিয়ম মেনে নির্ধারিত হারে উৎসে কর আদায়ে করদাতা ও রাজস্ব কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মোহাম্মদ আব্দুর রাজ্জাক। গতকাল রাজধানীর অফিসার্স ক্লাবে কর অঞ্চল 2 আয়োজিত এক বিশেষ রাজস্ব সংলাপে তিনি এই আহ্বান জানান। এ সময় উৎসে কর কর্তনে জটিলতা ও তা নিরসনে বিষয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উৎসে কর প্রদানে তাদের সমস্যার কথা তুলে ধরেন। এ সময় এনবিআর সদস্য মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, সরকারের মোট রাজস্বের 86% আদায় করে এনবিআর, যার মধ্যে 37% আসে আয়কর অনুবিভাগ থেকে। চলতি অর্থবছরে 1,73,000 কোটি টাকার রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে কর্মকর্তাদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করারও আহ্বান জানান এনবিআর সদস্য। অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী ডিজিটাল বাংলাদেশ করতে মুক্তিযুদ্ধের চেতনায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। এ সময় তিনি আরো বলেন, প্রযুক্তি খাত সহ বিভিন্ন সেক্টরে বাংলাদেশ দ্রুত উন্নতি করছে, যা বিশ্বের কাছে রোল মডেল হিসেবে চিহ্নিত হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশের অগ্রগতি ধরে রাখতে একমুখী শিক্ষা ব্যবস্থা চালু করার দাবি জানান সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু। এছাড়া সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরো বেগবান করারও আহ্বান জানান তিনি। আপনি 3টা শিক্ষা পদ্ধতি রেখেছেন একটা দেশে, আপনি কি করে আশা করেন যে এই দেশে সমতা আসবে, অধিকার আসবে, নারী অধিকার আসবে? আসবে না তো। আপনি বলছেন একটি বাংলা মাধ্যম যেটি মূল মাধ্যম, একটি বলছেন ইংরেজি আপার ক্লাস, আরেকটি গরিবের জন্য করেছেন মাদ্রাসা শিক্ষা। হবে না তো। আধুনিক শিক্ষায় শিক্ষিত হবে। তাহলে কি করা যেতে পারে? আমার প্রস্তাব সরকারের প্রতি সবসময় যে একমুখী শিক্ষা দেবে। যেভাবে ৭১-এর মহান মুক্তিযুদ্ধে পুরো দেশ জাতীয় ঐক্যবদ্ধ ছিল, ঠিক একইভাবে একটি প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ গড়ার সংগ্রামেও ঐক্যবদ্ধ হতে হবে। আজকে বাংলাদেশ পৃথিবীর মধ্যে ৩য় দ্রুত অগ্রসরমান অর্থনৈতিক প্রবৃদ্ধির দেশ বাংলাদেশ। দেশের সব মানুষের জন্য স্বাস্থ্য বীমা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। গতকাল রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম বিআইএফ এই অনুষ্ঠানের আয়োজন করে। বিআইএফ সভাপতি বিএম ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান সহ বিভিন্ন ইন্স্যুরেন্সের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সবার জন্য আমরা স্বাস্থ্য বীমা করব এবং করার জন্য ব্যবস্থা আমরা করব। গরিব মানুষটা পয়সা খরচ হয়ে যায়, কত টাকা খরচ হয়ে যায় বলেন? সেই কাজটা আমরা করতে হবে। এই জন্য স্বাধীনতা, এই জন্য তো মুক্তিযুদ্ধ, এই জন্য বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন মানুষের স্বাধীনতার জন্য। একসঙ্গে গণতন্ত্রের জন্য আমার কাজ করে যেতে হবে। বিশ্বাস করি আমি 2019 সালে শুধু নির্বাচন নয়, ইনশাআল্লাহ 2024 সালে ইনশাআল্লাহ আওয়ামী লীগ ক্ষমতা আসবে, জনগণ আবার আওয়ামী লীগকে ভোট দেবে। কারণ এই যে গণতন্ত্রের ধারাবাহিকতা, এই যে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে হবে। আবারও ফিলিপিন্সে অর্থ পাচার প্রসঙ্গ। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ফিলিপিন্সে পাচারের ঘটনায় আরসিবিসি ব্যাংকের ভুয়া 4টি অ্যাকাউন্টের মধ্যে 2টির পরিচয় শনাক্ত করা গেছে।
গতকাল ফিলিপিন্সের এন্টি মানি লন্ডারিং কাউন্সিলের কাছে জমা দেয়া এক তদন্ত প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আরসিবিসি ব্যাংকের তদন্ত কমিটি। এতে জানানো হয়েছে আরসিবিসির জুপিটার শাখার ভুয়া 4টি অ্যাকাউন্টের মধ্যে ক্রিস্টোফার লাগারোসাস নামের অ্যাকাউন্টে ব্যবহার করা হয়েছে ব্যাংকটির রিজার্ভ কর্মকর্তা আদ্রিয়ান রেনসাসের ছবি, আর মাইকেল ফ্রান্সিসকো ক্রুজ নামের আরেকটি ভুয়া অ্যাকাউন্টে ব্যবহার করা হয়েছে অন্য আরেকটি ব্যাংকের শীর্ষ কর্মকর্তার ছবি। গেল 5 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্ক থেকে ফিলিপিন্সের পাচার হয়ে আসা $8 কোটি 10 লাখ মধ্যে ক্রিস্টোফারের অ্যাকাউন্টে আসে $3 কোটি, আর মাইকেল ক্রুজের অ্যাকাউন্টে আসে $60 লাখ। এবার দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। অন্তত 500 কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। বিশ্বের বিভিন্ন স্থানের শাখা অফিস থেকে কর্মী ছাঁটাই হলেও কাতার থেকেই সবচেয়ে বেশি কর্মী ছাঁটাই করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। আল জাজিরার ভারপ্রাপ্ত মহাপরিচালক মোস্তফা চৌক জানিয়েছেন, সিদ্ধান্তটা কঠিন হলেও আস্থা ফিরিয়ে আনার জন্য তা জরুরি। 1996 সালে প্রতিষ্ঠিত এই গণমাধ্যমের বিশ্বব্যাপী 70টি ব্যুরো রয়েছে। যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের সংবাদ কর্মীদের উচ্চ বেতনে নিয়োগ দিয়েছে আল জাজিরা। দর্শক, এ পর্যায়ে জানাবো ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির লেনদেন পরিস্থিতির খবরাখবর। চলে যাচ্ছে ডিএসসির অফিসিয়াল ওয়েবসাইট dscbd.org-তে। আজ সকাল থেকেই ডিএসসির যে 3টি সূচক মোটামুটি ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে তিনটির ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আমরা দেখছি লেনদেন শুরু হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসিতে। এখন পর্যন্ত ডিএসসির যে প্রধান সূচক এক্স সেটি 7 পয়েন্ট বেড়ে 4310 পয়েন্ট অবস্থান করছে। ডিএসসির সূর্য ইন্ডেক্স এস সেটি 1 পয়েন্ট বেড়ে 1046 পয়েন্ট অবস্থান করছে এবং কি অবস্থা ডিএসসির যে বাছাই সূচক 30 ইন্ডেক্স সেটির ক্ষেত্রেও 1 পয়েন্ট বেড়ে 1632 পয়েন্টে অবস্থান করছে। সকাল থেকে এ পর্যন্ত লেনদেন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে 46 কোটি টাকা। এর মধ্যে 130টি কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দর বেড়েছে, কমেছে 52টির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের 52টি প্রতিষ্ঠানের শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দর এবং অপরিবর্তিত রয়েছে 48টি প্রতিষ্ঠানের শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দর। যদি শীর্ষ 20-এর কোম্পানিগুলোর লেনদেনের পরিস্থিতি আপনাদের জানাই, তাহলে 1 নম্বর স্থানে অবস্থান করছে এমারেল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এটি 1 নম্বর স্থানে অবস্থান করে 54 টাকা 40 পয়সা দর নিয়ে সর্বশেষ লেনদেন মূল্য 54 টাকা 40 পয়সা। সর্বোচ্চ লেনদেন মূল্য ছিল 55 টাকা 60 পয়সা এবং সর্বনিম্ন ছিল 51 টাকা। অরিয়ন রয়েছে 2 নম্বর স্থানে 68 টাকা 10 পয়সা দর নিয়ে 68 টাকা 80 পয়সা সর্বোচ্চ দর এবং 66 টাকা সর্বনিম্ন দর। আমান ফিড রয়েছে 3 নম্বর স্থানে 77 টাকা 40 পয়সা দর নিয়ে 77 টাকা 50 পয়সা সর্বোচ্চ দর এবং 74 টাকা 50 পয়সা সর্বনিম্ন দর। ডিএসএসএল রয়েছে 4 নম্বর স্থানে 19 টাকা 60 পয়সা দর নিয়ে 20 টাকা 20 পয়সা সর্বোচ্চ দর ছিল এবং সর্বনিম্ন দর দেখতে পাচ্ছি 19 টাকা 60 পয়সা। গতকালে সর্বশেষ লেনদেন মূল্য ছিল 19 টাকা 70 পয়সা। আইটিসি রয়েছে 5 নম্বর স্থানে 54 টাকা 40 পয়সা দর নিয়ে 55 টাকা ছিল সর্বোচ্চ দর এবং 54 টাকা ছিল সর্বনিম্ন দর। গতকালে সর্বশেষ লেনদেন মূল্য ছিল এই কোম্পানিটি 53 টাকা 50 পয়সা। জাহিন স্পিনিং রয়েছে 6 নম্বর স্থানে 23 টাকা 90 পয়সা দর নিয়ে 24 টাকা 10 পয়সা পর্যন্ত সর্বোচ্চ লেনদেন মূল্য দেখতে পাচ্ছি জাহিন স্পিনিং এর। 23 টাকা 70 পয়সা সর্বনিম্ন এবং 23 টাকা 80 পয়সা গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল। 7 নম্বর স্থানে রয়েছে কেয়া কসমেটিক্স। এটি 14 টাকা 90 পয়সা প্রতিটি শেয়ারের দর নিয়ে হাত বদল হচ্ছে প্রতিটি শেয়ার এবং 15 টাকা দেখতে পাচ্ছি সর্বোচ্চ দর, 14 টাকা 60 পয়সা সর্বনিম্ন এবং গতকালের সর্বশেষ লেনদেন ছিল 14 টাকা 60 পয়সা। ইবনে সিনা রয়েছে 8 নম্বর স্থানে 155 টাকা 40 পয়সা দর নিয়ে। ইফাদ অটোস রয়েছে 9 নম্বর স্থানে 87 টাকা দর নিয়ে এবং গেইল রয়েছে 10 নম্বর স্থানে 27 টাকা 90 পয়সা দর নিয়ে। মোটামুটি এই ছিল আমার হাতে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির সর্বশেষ লেনদেন পরিস্থিতির খবরাখবর। দর্শক, আবারও জানিয়ে দিচ্ছি এই সময়ের বাণিজ্যের শিরোনামগুলো। নিরাপত্তার অভাব এবং প্রশাসনিক অসহযোগিতার কারণে দেশে বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন অনিবাসী বাংলাদেশিরা। উৎসাহিত করতে উদ্যোগ গ্রহণের তাগিদ। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপিন্সের সিনেটে চলছে 3য় দফা শুনানি। জড়িত থাকতে পারে আরও 2 ব্যবসায়ী বললেন কিম অং। কাল উদ্বোধন হচ্ছে মগবাজার মৌচাক ফ্লাইওভারের তেজগাঁও হলি ফ্যামিলি অংশ। পুরো প্রকল্পের কাজ শেষ হবে আগামী বছরের জুলাইয়ে, জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এবং চট্টগ্রামের ফুটপাত দখলমুক্ত করার সিদ্ধান্ত সিটি কর্পোরেশনের। নির্ধারিত স্থানে কেনা বেচা করতে পারবে হকাররা। উচ্ছেদের আগেই পুনর্বাসনের দাবি হকারদের। এই ছিল এই সময় বাণিজ্যের। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।